আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম স্বাভাবিক সংখ্যা ও অঙ্কপাতন সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব দেশীয় সংখ্যাপটন রীতি সম্পর্কে। শুরুতে আমাদের জানতে হবে দেশীয় গণনা পদ্ধতি কি। কোনো সংখ্যাকে সহজে ও শুদ্ধভাবে বর্ণনা করার জন্য ডান দিক থেকে বাম দিকে প্রথমে ৩ গড় পর কমা, পরবর্তী কোটি পর্যন্ত ২ গড় পর পর কমা বসিয়ে গণনা করার পদ্ধতিকে দেশীয় গণনা পদ্ধতি বলে। তাহলে দেশীয় গণনা পদ্ধতিটা কি? আমরা ডান দিক থেকে কমা বসা শুরু করব, কোটি পর্যন্ত বসাবো। কিন্তু মাথায় রাখতে হবে, ডান দিক থেকে যখন আমরা কমা বসানো শুরু করব, তাহলে প্রথম ৩ গড় পর কমা বসাবো, এরপর পরবর্তী কোটি পর্যন্ত আমরা ২ গড় পর পর কমা বসাবো। এই জিনিসটা যদি আমরা একটু ছকের সাহায্যে দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে আমরা প্রথমে দিয়েছি একক, এরপর হচ্ছে দশক, এরপর হচ্ছে শতক, এরপর হাজার, এরপর অযুত, এরপর লক্ষ, এরপর নিযুত এবং সর্বশেষ হচ্ছে আমাদের কোটি। এখান থেকে মনে রাখবা, অযুত এবং হাজার এই ২ গড় মিলে হবে হাজার। তাহলে হাজারের গড় কয়টা? ২টা। অন্যদিকে নিযুত এবং লক্ষ এই ২ গড় মিলে হবে তোমার লক্ষ। তাহলে লক্ষর গড়ও পাচ্ছি আমরা কয়টা? ২টা। আরো একটা তথ্য তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে এক অযুত সমান হচ্ছে ১০,০০০। এই কথাটা একটু মনে রাখবা। কত বললাম? এক অযুত সমান ১০,০০০ আর এক নিযুত সমান ১০ লক্ষ। এই দুইটা তথ্য একটু মাথায় রাখবা। এখন এখানে আমরা আমাদের ইচ্ছে মতো সংখ্যা বসাই। ৭, ৮, ৬, ৫, ৩, ৪, ২, ০, ১, ১। আমি আমার ইচ্ছে মতো সংখ্যা বসালাম। এরপর আমরা দেশীয় গণনা পদ্ধতিতে কি শিখছিলাম? আমরা ডান দিক থেকে শুরু করব। তাহলে এটা হচ্ছে আমার ডান দিক। তাহলে ডান দিক থেকে যদি আমি শুরু করি, প্রথমে ৩ গড় পর কমা বসাবো, এরপর কোটি পর্যন্ত আমরা ২ গড় পর পর করে কমা বসাবো। এখন ২ গড় পর, এরপর হচ্ছে ২ গড় পর। এবার দেখো, আমরা এখানে কত পাচ্ছি? এই ৩টা গড় মিলে হচ্ছে কোটির গড়ে। এই ৩টা গড় কোটির গড়ে। তাহলে এটা যদি আমরা পড়ি, তাহলে কত পাচ্ছি? ১১০ কোটি। আর এই ২টা গড় হচ্ছে তোমার লক্ষের গড়ে। তাহলে এখানে পাচ্ছি ২৪ লক্ষ। এই ২টা গড় হচ্ছে হাজারের গড়ে। তাহলে এখানে পাচ্ছি আমরা ৩৫,০০০। আর এখানে পাচ্ছি ৬৮৭। তাহলে পুরাটা যদি আমরা একসাথে পড়ি, তাহলে কত দাঁড়ায়? ১১০ কোটি, ২৪ লক্ষ, ৩৫,০০০, ৬৮৭। আশা করি তোমরা এই জিনিসটা বুঝেছ। না বুঝলে তোমরা একটু টেনে টেনে দেখবা। এই জিনিসটা অবশ্যই তোমাদের বুঝতে হবে। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দেশীয় গণনা রীতি এবং আন্তর্জাতিক গণনা রীতি। এই দুইটা জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে। এরপর আমাদের একটা উদাহরণ দেয়া আছে। উদাহরণ ১, কমা বসিয়ে কথায় লিখো। চলো আমরা উদাহরণটা করে ফেলি। তাহলে এই যে একটা সংখ্যা দেয়া আছে, এই সংখ্যাটাতে আমি কমা বসাই। তাহলে সংখ্যাটিতে কমা বসিয়ে পাই। তাহলে আমরা ডান দিক থেকে শুরু করব। প্রথমে ৩ গড় পর কমা, এরপর ২ গড় পর কমা, এরপর ২ গড় পর কমা। তাহলে এটা এই ৩ গড় মিলে হচ্ছে শতক, এই ২ গড়ে হাজার, এই ২ গড়ে লক্ষ, আর এই ২ গড়ে হচ্ছে আমার কোটি। তাহলে কত পাচ্ছি? ৯৮ কোটি ৭৫ লক্ষ ৪৭,৩২১। আশা করি উদাহরণটা আমরা বুঝেছি। এরপর হচ্ছে আমাদের উদাহরণ ২। উদাহরণ ২ এ দেয়া আছে, অঙ্কে লিখো ৭,৫,৯০,০০০। দেখো, তাহলে ৭ কত বলা আছে? ৭,৫,৯০,০০০। তাহলে আমরা প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত আমরা লিখে নিলাম। লিখার পর দেখো এখানে আছে প্রথমে কত? ৭। তাহলে এখানে আমরা যেহেতু ৭ পাচ্ছি, এককের ঘরে আমরা ৭ বসালাম। এরপর কত দেয়া আছে? এখানে তোমার দেয়া আছে,
এখানে দেয়া আছে ৯০,০০০। কত দেয়া আছে? এখানে দেয়া আছে ৯০,০০০। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে ৯০টা আমরা আগে লিখি। তাহলে হাজারের ঘরটা দুইটা ঘরের সমন্বয়ে গঠিত। তাহলে এখানে আমরা দুইটা ঘর লিখলাম। এখন আমার তো শুধুমাত্র এককের ঘরটা কমপ্লিট হয়েছে, বাট দশক আর শতক থেকে গেছে। এখন দশক আর শতকের কথা যেহেতু এখানে নাই, সেজন্য আমরা দুইটা শূন্য দিয়ে এই দুইটা ঘর ফিল আপ করবো। ঠিক আছে? এরপর ৯০,০০০, তাহলে ৯০ এর জন্য হাজারের জন্য ঘর আছে দুইটা, তাহলে এখানে আমরা দুই ঘরে ৯০টা বসাই দিই। ঠিক আছে? এরপর দেখো, এরপর আছে এখানে ৫ লক্ষ। তাহলে লক্ষের ঘর কয়টা? লক্ষের ঘর হচ্ছে দুইটা, কিন্তু এখানে আছে শুধুমাত্র ৫। ঘর লাগবে আমার দুইটা, তাহলে এখানে আরেকটা শূন্য দিই, তাহলে দুইটা ঘর আমার পূরণ হয়ে গেছে। তাহলে এখানে আমরা বসাবো ০৫। এই ০৫-এ আমার লক্ষের ঘরটা পূরণ হয়ে গেছে। এরপর আসে ৭ কোটি, তাহলে এখানে ৭টা বসাই দিই, তাহলে ৭ কোটি হয়ে গেছে। এখন এটা যদি আমরা পড়ি তাহলে কত পাচ্ছি? ৭,৫,৯০,০০০ এটাই হচ্ছে আমার নির্ণয় সংখ্যাটি। এরপর উদাহরণ ৩টা একটু লক্ষ্য করো। ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। দেখো, সবচেয়ে বড় বৃহত্তম সংখ্যা হচ্ছে ৯, আর সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ১। এখন তুমি বলতে পারো, স্যার সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ০। তাহলে আপনি ০ না দিয়ে ১ কেন দিচ্ছেন? কারণ স্যার, আমরা অঙ্ক পাতনে পড়েছিলাম, কোনো একটা সংখ্যার সর্ববামে যদি আমি কত বসাই? ০ বসাই, তাহলে ওই শূন্যের কোনো ভ্যালু থাকে না। সেজন্য আমাকে প্রথমে ১ দিতে হবে, কারণ ১-এর একটা স্থানীয় মান আছে। ১-এর একটা কি আছে? স্থানীয় মান আছে। ১ হচ্ছে তোমার সার্থক অঙ্ক, কিন্তু ০ হচ্ছে তোমার সাহায্যকারী অঙ্ক। তাহলে ০-এর যেহেতু কোনো ভ্যালু নেই, সেজন্য ০টাকে তোমাকে কি করতে হবে? এই ১ লিখে তারপরে দিতে হবে। তাহলে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আমি লিখতে চাই, তাহলে ৭টা কি হবে? ৯ হবে। তাহলে ৩টার পর কমা, ২টার পর কমা, তাহলে এখানে আমরা পাচ্ছি ৯৯,৯৯,৯৯। এরপর যদি আমরা ৭ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখতে চাই, তাহলে শুরুতে আমাকে কত দিতে হবে? ১ দিতে হবে। এরপর প্রয়োজন সংখ্যক শূন্য দিতে হবে। এখন গড় হবে ৭টা, এখন আমি তা ১ লিখে ফেলছি, তাহলে একটা গড় পূরণ হয়ে গেছে আমার। তাহলে বাকি আছে আরো ৬টা গড়, তাহলে ৬টা শূন্য, ৪টা, ৫টা, ৬টা। তাহলে এইটাই হবে আমার ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এরপর উদাহরণ ৪টা একটু লক্ষ্য করো। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৮, ০, ৭, ৫, ৩, ৪ এই অঙ্কগুলো দ্বারা ৬ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম। অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত ৬ অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যাটাকে আমাকে শুরুতে লিখতে হবে, কারণ আমি বৃহত্তম সংখ্যা গঠন করতেছি। তাহলে ৮, এর চাইতে একটু ছোট হচ্ছে ৭, এর চাইতে ছোট হচ্ছে ৫, এর চাইতে ছোট হচ্ছে ৪, এরপর আছে ৩, এরপর আছে ০। এটাই হচ্ছে আমার এই যে এখানে প্রদত্ত অঙ্কগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। এরপর বলছে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে। এখন আমি যদি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে চাই, তাহলে এই বৃহত্তম সংখ্যাটাকে আমি বিপরীতকরণ করে লিখে দিলেই হয়ে যাবে। কিন্তু এইখানে দেখা যাচ্ছে শেষের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে তোমার ০। এখন ০কে আমি যদি শুরুতে লিখি, যেমন আমি যদি লিখি এখানে ০, ৩, ৪, ৫, ৭, ৮, এখন এই ০টা বসছে কোথায়? তোমার সর্ববামে। তাহলে সর্ববামে যদি ০ বসে, তাহলে আমরা অঙ্ক পাতনে পড়েছিলাম সেই ০-র কোনো ভ্যালু থাকে না, সেজন্য ০কে এখানে শুরুতে বসানো যাবে না। সেজন্য আমাকে কি করতে হবে? এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আছে ০, ০-এর চাইতে একটু বড় আছে কে? ৩। আমাকে শুরুতে ৩কে বসাইতে হবে, এরপর ০ বসবে, আর বাকিগুলো একই থাকবে। এটাই হচ্ছে তোমার ৬ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি এই যে আমরা ৪টা উদাহরণ করালাম, এই ৪টা উদাহরণ তোমরা সুন্দরভাবে বুঝেছ। না বুঝলে তোমরা একটু টেনে টেনে দেখবা, টেনে দেখলে ইনশাআল্লাহ বুঝবা। আর না বুঝলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা যে তোমরা কোন জিনিসটা বুঝো নাই। আমরা চেষ্টা করব তোমাদেরকে ওই জিনিসটা আবারও বোঝানোর জন্য। এরপর হচ্ছে আমাদের আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আন্তর্জাতিক গণনা পদ্ধতি কাকে বলে? কোনো সংখ্যাকে সহজে এবং শুদ্ধভাবে উপস্থাপনের জন্য ডান দিক থেকে বামে ৩ অঙ্ক পরপর কমা বসিয়ে গণনা করার পদ্ধতিকে আন্তর্জাতিক গণনা পদ্ধতি বলে। দেখো, আমরা যদি আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে একটু দেখি, ঠিক
কিছুটা সেম আছে দেশীয় গণনা পদ্ধতির সাথে। শুরুতে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা এবং এগুলো তোমরা এসএস দিয়ে নিয়ে নিবা এবং এগুলা শিখে ফেলবা, যাতে তোমরা এগুলো ব্যবহার করেই যে কোনো একটা সংখ্যার আন্তর্জাতিক পদ্ধতিতে লিখতে পারো, যে কোনো একটা সংখ্যাকে আন্তর্জাতিক পদ্ধতিতে লিখতে পারো। এখন আমি এখানে আমার ইচ্ছে মতো সংখ্যা বসাই। ইচ্ছে মতো বসালে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 আমি আমার ইচ্ছে মতো বসালাম। আমরা দেশীয় রীতি যখন করছিলাম তখন আমরা কমা বসানোর সময় কি করছিলাম? ডান দিক থেকে শুরু করছি, বাম দিকে আসছি। প্রথমে 3 ঘর পর কমা, কোটি পর্যন্ত বাকি 2 ঘর পর পর কমা বসিয়েছিলাম। কিন্তু আন্তর্জাতিক রীতিতে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, এখানে ডান দিক থেকে তুমি ঠিকই শুরু করবা, কিন্তু কমা বসাইতে হবে কয় ঘর পর পর? 3 ঘর পর পর, সবসময় 3 ঘর পর পর। এখন আমি যদি এখানে 3 ঘর পর পর কমা বসাই, তাহলে দেখো এখানে 3 ঘর পর কমা, এখানে 3 ঘর পর, 3 ঘর পর, 3 ঘর পর, এখানে হচ্ছে 3 ঘর পর। তাহলে দেখো 3 ঘর পর পর আমরা কমা বসিয়েছি। এখন এখানে আমরা কত, এতটুকু যদি আমি পড়ি তাহলে এখানে পাচ্ছি আমরা 200 কত? 210। আর যদি এটা পড়ি, এটা হচ্ছে তোমার কত? 543। 543,000। 543,000। এটা পুরাটা যদি আমি পড়ি তাহলে কত পাচ্ছি? 543,210। এভাবে পড়তে হবে। এখন আমরা যদি পুরাটা পড়ার চেষ্টা করি তাহলে এখানে পাচ্ছি 131 কোয়াড্রিলিয়ন, 211 ট্রিলিয়ন, 109 বিলিয়ন, 876 মিলিয়ন, 543,000, 210, 210। এটাই হচ্ছে আমাদের আন্তর্জাতিক রীতিতে পড়ার নিয়ম। এবার দেখব আমরা দেশীয় আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে কি পার্থক্যটা রয়েছে। দেখো এখানে সেম একক একক থাকবে, দেশীয়তেও থাকবে একক, আন্তর্জাতিকও একক। ঠিক দশক এবং শতক এই তিনটে জিনিস কিন্তু ঠিক থাকবে। এরপর হাজার, আমরা দেশীয় রীতিতে হাজার পেয়েছিলাম কয় ঘরে? 2 ঘরে। দেশীয় রীতিতে আমরা হাজার পেয়েছিলাম 2 ঘরে। সেই দুটো হচ্ছে অযুত এবং হাজার। এই 2 ঘর মিলে দেশীয় রীতিতে হাজার। কিন্তু আন্তর্জাতিক রীতিতে তোমাকে মনে রাখতে হবে 3 ঘর মিলে হবে এখানে হাজারটা। কয় ঘর মিলে বলছি? 3 ঘর। তাহলে 3 ঘর মিলে হবে হাজার, অর্থাৎ লক্ষ, অযুত এবং হাজার, এই তিনটা মিলে হবে আন্তর্জাতিক রীতিতে হাজার। এরপর সেম ভাবে আমরা লক্ষের জন্য পেয়েছিলাম কয় ঘর? লক্ষের জন্য আমরা আন্তর্জাতিক দেশীয় রীতিতে পেয়েছিলাম 2 ঘর, কিন্তু মিলিয়নের জন্য হবে তোমার কয় ঘর? 3 ঘর। তাহলে এই 3 ঘর মিলে হবে মিলিয়ন। এতটুকু জিনিস তুমি যদি বুঝো তাহলে তুমি আশা করি এটা পারবা। আমরা দেশীয় রীতির মধ্যে 2 ঘর মিলে হাজার পেয়েছিলাম, কিন্তু আন্তর্জাতিক রীতিতে আমরা 3 ঘর মিলে পাবো হাজারটা। আমরা লক্ষ পেয়েছিলাম 2 ঘর মিলে, নিযুতার লক্ষ মিলে লক্ষ, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে মিলিয়ন পেতে গেলে আমাকে কয়টা ঘর লাগবে? 3টা ঘর লাগবে। একইভাবে বিলিয়নের জন্য 3 ঘর, ট্রিলিয়নের জন্য 3 ঘর, কোয়াড্রিলিয়নের জন্য 3 ঘর। এভাবে মূলত পার্থক্যটা হয়ে থাকে দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতির মধ্যে। এরপর দেখো এই দুইটা জিনিস তোমরা মনে রাখবা। একটা হচ্ছে 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ, আর 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। এবার আমাদেরকে একটা উদাহরণ দেয়া আছে। উদাহরণটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখো। কোন পদ্ধতিতে বলছে? আন্তর্জাতিক পদ্ধতিতে। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে যদি আমি কথায় লিখতে চাই তাহলে আমরা কি শিখছিলাম? আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখার নিয়ম শিখছিলাম। প্রথমে ডান দিক থেকে শুরু করব, 3টার পর কমা, পরবর্তী 3টার পর কমা, এরপরও 3টার পর কমা। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? একক, দশক, শতক। তাহলে এটা হচ্ছে হাজারের ঘর, এটা হচ্ছে মিলিয়নের ঘর, আর এই 3টা হবে তোমার কিসের ঘর? বিলিয়নের ঘর। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 204 বিলিয়ন, 340 মিলিয়ন, তারপর পাচ্ছি আমরা 432,000, তারপর কত পাচ্ছি? 4।
আমি যদি আবার একটু পড়ি, এখানে পাচ্ছি আমরা 204 কত 204 বিলিয়ন 340 মিলিয়ন 432 হাজার 4। এটাই হচ্ছে এই উদাহরণ 5-এর সমাধান। এটা একটু তোমরা ভালোভাবে দেখে নিবা। এরপর আরো একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে উদাহরণ 6। উদাহরণ 6টা আমরা একটু দেখি। এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে, 5 মিলিয়নে কত লক্ষ, আর একটা হচ্ছে 500 কোটিতে কত বিলিয়ন। দেখো আমরা সমাধানটা করি। তাহলে এখানে আমাদের দেয়া ছিল কত, আমরা জানি কি জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তাহলে এখানে আমাকে কত লক্ষ হবে 5 মিলিয়নে সেটা বের করতে বলছে। এখন 1 মিলিয়নও যদি হয় 10 লক্ষ, তাহলে 5 মিলিয়নে বেশি হবে, বেশি হলে গুণ হবে, তাহলে কত হবে 50 লক্ষ। 1 মিলিয়নে যদি 10 লক্ষ হয় 5 মিলিয়ন হবে 50 লক্ষ। সমাধান দুইটা একটু দেখো। 2 নাম্বার আমাদের জিজ্ঞেস করছে 500 কোটিতে কত বিলিয়ন। এটা যদি আমরা একটু দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা কি জানি, আমরা জানি যে 100 কোটি সমান 1 বিলিয়ন। 100 কোটিতে কত বিলিয়ন 1 বিলিয়ন। তাহলে 1 কোটিতে কত বিলিয়ন হবে, 100 কোটিতে যদি 1 বিলিয়ন হয় তাহলে 1 কোটিতে আরো কম হবে, কম হইলে কি হবে ভাগ হবে। তাহলে 500 কোটিতে কত বিলিয়ন হবে, 100 কোটিতে যদি হয় 1 বিলিয়ন, 500 কোটিতে 5 বিলিয়ন। অনেক সহজ প্রশ্ন। এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে জানাই আমন্ত্রণ। এবং তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতেছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যদি সাবস্ক্রাইব করো তাহলে আমরা যে সময় ক্লাস দিই না কেন তোমরা সাথে সাথে ক্লাসগুলো পেয়ে যাবা। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।